কিভাবে একটি লক্ষ্যবস্তু হামলা পুরো একটি অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। হিজবুল্লাহর সামরিক কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার মাধ্যমে লেবাননের রাজধানী বৈরুতে ঘটে যাওয়া ইসরায়েলি আক্রমণ সেটাই প্রমাণ করে। এই ঘটনায় শুধুমাত্র আকিল নন, বরং আরও 14 জন নিহত হন এবং 66 জন আহত হন। আজ আমরা জানব এই হামলার পেছনে কী পরিকল্পনা ছিল এবং এর প্রভাব কতটা গভীর। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত দাহিয়া এলাকায় একটি বোমা হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল ইব্রাহিম আকিল, হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের এক শীর্ষ কমান্ডার। আকিলের বিরুদ্ধে ছিল যুক্তরাষ্ট্রের একটি $7 মিলিয়ন পুরস্কারের ঘোষণা। তার 1983 সালের মার্কিন দূতাবাস এবং মেরিন ব্যারেকের বোমা হামলার সাথে সংশ্লিষ্টতার জন্য। এই হামলার ফলে একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধোঁয়া আর ধুলো ঢেকে ফেলে পুরো এলাকা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 14 জন নিহত এবং 66 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে আকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং তাকে মহান জিহাদি নেতা হিসেবে বর্ণনা করে। এই হামলা গত 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈরুতে শীর্ষ হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এর আগে জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বছরের পর বছর ধরে সংঘাত চলে আসছে। ইসরায়েল বারবার জানিয়েছে তাদের লক্ষ্য হিজবুল্লাহকে দুর্বল করা, তবে প্রতিবারই হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত বাড়তে পারে, যার ফলে পুরো অঞ্চল একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে পারে। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন তারা প্রতিপক্ষকে প্রতিহত করতে যে কোনো মূল্যে এগিয়ে যাবে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই উত্তেজনা কবে শেষ হবে? ইব্রাহিম আকিলের মৃত্যু কি হিজবুল্লাহর শক্তিকে দুর্বল করবে, নাকি এটি আরও একবার আগুন জ্বালিয়ে দেবে? সামনের দিনগুলোতে আমরা দেখব এই সংঘাত কেমন আকার ধারণ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর কী প্রভাব পড়ে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।